দেখবার জন্য যেমন আমাদের চোখের প্রয়োজন, ঠিক তেমনি প্রত্যয় অর্জন করার জন্য আমাদের ভাবনার প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে ভাবতে হবে, আমাদের শিখতে হবে। হাসান স্যারের বায়োলজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি নিয়মিতভাবে তোমাদের জীববিজ্ঞান বইয়ের বিভিন্ন টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। আজও তার ব্যতিক্রম নয়, আজকেও গুরুত্বপূর্ণ দুইটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো দেখে নিই কোন দুইটা টপিকস। দেখো, আজকের পাঠের বিষয় যক্ষ্মা কি, কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ। ফুসফুস ক্যান্সার কি, কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ। দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো অনেক ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা টপিকস। আমরা আজকে এই টপিকস দুইটা নিয়ে কথা বলবো এবং যক্ষ্মা সম্পর্কে ও ফুসফুস ক্যান্সার সম্পর্কে বর্তমান সময় সবচেয়ে আলোচিত দুইটা রোগ যক্ষ্মা এবং ফুসফুস ক্যান্সার। এই রোগ দুইটাতে আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়। তো এই রোগ দুইটা সম্পর্কে আমাদের পুরোপুরিভাবে জানতে হবে। আমরা সম্পূর্ণরূপে এই রোগ দুইটা সম্পর্কে শিখব। এই রোগের কারণ কি, লক্ষণ কি, কিভাবে প্রতিরোধ করতে পারি, কিভাবে প্রতিকার করতে পারি, সেই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা শিখব। প্রথমেই যাব আমরা, দেখো, যক্ষ্মা বা টিউবারকুলোসিস। আমরা প্রথমেই যক্ষ্মা বা টিউবারকুলোসিস দেখব। যক্ষ্মা বা টিউবারকুলোসিস, যেটা গ্রাম বাংলায় বা দেখা গেলো সংক্ষেপে কিন্তু আমরা টিবি বলেও জানি। বলি যে অনেক সময় এমনটা বলা হয় যে টিবি রোগ হয়েছে, অমুকের টিবি হয়েছে। আসলে কি, এটা হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগ হয়েছে। এখন দেখব যক্ষ্মা কি এবং কেন হয়। যক্ষ্মা কি এবং কেন হয়। প্রথমে দেখো, যক্ষ্মা একটি কি কারণে হয় এবং কেন হয়, সেই সকল বিষয়গুলো দেখো। যক্ষ্মা একটি পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ। তার মানে কি, যক্ষ্মা এমন একটা রোগ যা একজন থেকে আরেকজনায় সংক্রমিত হতে পারে। যক্ষ্মা একটি সংক্রামক রোগ, তবে ক্ষেত্র বিশেষে যক্ষ্মার জীবাণুযুক্ত ত্বকের ক্ষতর সংস্পর্শে এলে কিংবা সংক্রমিত গরুর দুধ খেলে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। অর্থাৎ কিভাবে, যে যক্ষ্মার জীবাণুযুক্ত ত্বক, মানে যেই ব্যক্তির যক্ষ্মা আছে সেই ব্যক্তির যক্ষ্মার জীবাণুযুক্ত ত্বকের সংস্পর্শে আসলে আর আর হচ্ছে এই যক্ষ্মার জীবাণু দ্বারা সংক্রমিত গরুর দুধ পান করলে যে কোনো ব্যক্তি যক্ষ্মা আক্রান্ত হতে পারে। উল্লেখ্য, যে কোনো লোক যে কোনো সময়ে এই রোগে সংক্রমিত হতে পারে। তার মানে এটা কোনো সিজনাল রোগ নয়, এটা যে কোনো সময় হতে পারে। যারা অধিক পরিশ্রম করে, দুর্বল স্যাঁতসেঁতে পরিবেশে বা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, অপুষ্টিতে ভোগে, যক্ষ্মা রোগীর সাথে বসবাস করে, তারা এই রোগে সহজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কারা সহজে আক্রান্ত হতে পারে? অধিক পরিশ্রম করে, দুর্বল স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, অপুষ্টিতে ভোগে, যক্ষ্মা রোগীর সাথে বসবাস করে, তারা এই রোগে খুব সহজে আক্রান্ত হতে পারে। আমাদের অনেকের ধারণা যক্ষ্মা শুধু ফুসফুসের রোগ। না, এটা কিন্তু সঠিক নয়। আমরা অনেকেই ধারণা করতাম যে যক্ষ্মা মনে হয় শুধুমাত্র ফুসফুসেরই রোগ, কিন্তু সেটা না। যক্ষ্মা কি, দেখো, আসলে ধারণাটা একেবারেই সঠিক নয়। যক্ষ্মা অন্ত্র মানে কি, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে হতে পারে, হাড় অর্থাৎ আমাদের অস্থিগুলোতে হতে পারে, ফুসফুস, এরকম দেহের প্রায় সকল স্থানেই যক্ষ্মা হতে পারে। তাহলে আমরা দেখলাম যে, দেখো যে এই রোগের, দেখো, দেহে এই রোগের সংক্রমণ ঘটলে সহজে লক্ষণ প্রকাশ পায় না। আরও একটা দিক খেয়াল করো, যখন সংক্রমণ ঘটে তখন কিন্তু সহজেই এই রোগের তোমার কি, যে লক্ষণ প্রকাশ পায় না, যখন জীবাণুগুলো দেহের রোগ প্রতিরোধক শ্বেতকণিকাকে পরাস্ত করে। অর্থাৎ আমরা জানি যে আমাদের দেহের রোগ প্রতিরোধ করে কে? আমাদের দেহের রোগ প্রতিরোধ করে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি করে? আমাদের দেহে যখন কোনো জীবাণু প্রবেশ করলে সেই জীবাণুকে সে কি করে? ভক্ষণ করে ফেলে। কিন্তু যক্ষ্মার জীবাণু কি করে? আমাদের দেহের অভ্যন্তরে যক্ষ্মার লক্ষণগুলো তখনই প্রকাশ পায়। কখন প্রকাশ পায়? যখন তোমার শ্বেত রক্তকণিকাকে পরাস্ত করে ফেলে। শ্বেত রক্তকণিকাকে পরাস্ত করলেই, তখন ধরো যে পরাস্ত করে দেহকে দুর্বল করে, আর তখনই যক্ষ্মার লক্ষণগুলো প্রকাশ পায়। এবার দেখব যে
কি কারণে হয়ে থাকে, যক্ষা রোগটা কি কারণে হয়ে থাকে লক্ষ্য করো যক্ষার জীবাণু, কোন ধরনের জীবাণু দ্বারা যক্ষা রোগ হয়ে থাকে। দেখো সাধারণত মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়ে থাকে। তবে মাইক্রোব্যাকটেরিয়াম গণভুক্ত আরও কিছু ব্যাকটেরিয়া যক্ষা রোগ সৃষ্টি করতে পারে। সাধারণত মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়ে থাকে। তবে মাইক্রোব্যাকটেরিয়াম এর আরও কিছু গণভুক্ত ব্যাকটেরিয়া আছে যারা এই রোগ সৃষ্টি করতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে অতি সহজেই এই রোগের জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে। অর্থাৎ কি, যে আমরা স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করব যদি আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা মাইক্রোব্যাকটেরিয়াম গণভুক্ত অন্যান্য যক্ষার জীবাণুর হাত থেকে রক্ষা পেতে চাই। এরপরে দেখো রোগ নির্ণয়। যক্ষা রোগটাকে কিভাবে নির্ণয় করা হয়, যেমন কফ পরীক্ষার মাধ্যমে যক্ষা রোগকে নির্ণয় করা যায়। তারপরে হচ্ছে তোমার কি যে যক্ষা রোগ কফ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়। কফ পরীক্ষার পাশাপাশি আরও কিছু পরীক্ষা রয়েছে, যেমন দেখো যে তোমার হচ্ছে কি যে চামড়ার পরীক্ষা বা এমটি টেস্ট হচ্ছে মন্টাক্স টেস্ট, ঠিক আছে। মন্টাক্স টেস্ট পরীক্ষা, অর্থাৎ এটি একটি চামড়ার পরীক্ষা বা মন্টাক্স টেস্ট হচ্ছে তোমার কি যে ত্বকের জীবাণুর আছে কিনা সেটার পরীক্ষা হচ্ছে মন্টাক্স টেস্ট। সাইটো এবং হিস্টোপ্যাথোলজি পরীক্ষা। সাইটো তো আমরা জানি যে কোষবিদ্যা, এবং হিস্টোলজি হচ্ছে কি টিস্যুবিদ্যা। অর্থাৎ সাইটো অর্থাৎ কোষ এবং টিস্যুগুলো পরীক্ষার মাধ্যমে এক্স-রের সাহায্যে এই রোগ নির্ণয় করা যায়। তাহলে কি কফ পরীক্ষার মাধ্যমে, চামড়ার পরীক্ষা অর্থাৎ এমটি টেস্ট বা মন্টাক্স টেস্ট পরীক্ষার মাধ্যমে, সাইটো এবং হিস্টোপ্যাথোলজি পরীক্ষা এবং এক্স-রের মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়। তবে যক্ষায় ঠিক কোন অঙ্গটি আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করবে কোন পরীক্ষাটা করতে হবে। অর্থাৎ যক্ষার জন্য কোন পরীক্ষাটা করতে হবে তা নির্ভর করে কিসের উপরে, তা নির্ভর করে আসলে ঠিক কোনটা দ্বারা আক্রান্ত হয়েছে, মানে কোন অংশ আক্রান্ত হয়েছে, যক্ষার জীবাণু দ্বারা আসলে কোন অংশ আক্রান্ত হয়েছে সেটার উপর নির্ভর করে কি যে কোন পরীক্ষা করে তোমার কি যে আমরা হচ্ছে কোন পরীক্ষাটি করতে হবে। বর্তমানে রক্ত পরীক্ষার মাধ্যমে রোগটি নিশ্চিতভাবে নির্ণয় করা যায় কিনা সেটা নিয়ে গবেষণা চলছে। মানে রক্ত পরীক্ষার মাধ্যমে যক্ষার জীবাণুকে পরীক্ষা করা যায় কিনা সেটা নিয়ে পরীক্ষা চলছে। ইদানিং আমাদের দেশে রোগীর কফ সহ বিভিন্ন নমুনায় যক্ষা জীবাণু আছে কিনা তা নির্ণয় করার জন্য ডিএনএ ভিত্তিক পরীক্ষা চালু হয়েছে। এবার আমরা দেখো যক্ষা রোগে আক্রান্ত হলে তার কি লক্ষণ দেখা দিতে পারে। কি লক্ষণ দেখো, যক্ষায় আক্রান্ত হলে প্রথমত রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে। রোগীর ওজন কমার পাশাপাশি তার শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে। সাধারণত 3 সপ্তাহের বেশি সময় কাশি থাকে। কত সময়? 3 সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকে। খুসখুসে কাশি হয়, অর্থাৎ কি যে রোগীর খুসখুসে কাশি হয়, এবং কখনো কখনো কাশির সাথে রক্ত চলে আসে, অর্থাৎ কখনো কখনো কাশির সাথে রোগীর রক্ত চলে আসে। রাতে ঘাম হয়, অর্থাৎ যক্ষা রোগে আক্রান্ত হলে রাতে ঘাম হয়। বিকেলের দিকে জ্বর আসে বিকেলের দিকে। দেহের তাপমাত্রা খুব বাড়ে না, জ্বর আসে ঠিক, কিন্তু দেহের তাপমাত্রা খুব একটা বেশি হয় না। তারপরে দেখো বুকে এবং পিঠে ব্যথা হয়, বুকে ব্যথা হয়। কি কারণে? যক্ষা রোগের জন্য। তারপরে দেখো অজীর্ণ এবং পেটের পীড়া দেখা দেয়, অর্থাৎ অজীর্ণ কোনো খাবার দাবার গ্রহণ করলে সঠিকভাবে হজম হয় না এবং পেটের পীড়া অর্থাৎ পেটের ব্যথা হয়ে থাকে। তাহলে দেখো যে এগুলো হচ্ছে কি যে যক্ষা রোগের লক্ষণ। আবার আমরা একবার দেখে নিই লক্ষণগুলো কি। যক্ষা রোগের লক্ষণ হচ্ছে রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে, সাধারণত 3 সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকে, খুসখুসে কাশি এবং কখনো কখনো কাশির সাথে রক্ত যায়,
রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে, দেহের তাপমাত্রা খুব বাড়ে না, বুকে পিঠে ব্যথা হয়, অজীর্ণ এবং পেটের পীড়া দেখা দেয়। এগুলো হচ্ছে কি যক্ষা রোগের লক্ষণ। এরপরে আমরা যাব, দেখো যে প্রতিকার কিভাবে আমরা প্রতিকার করতে পারি। প্রথমত দেখো যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা। প্রতিকার আমরা জানি যে তোমরা হচ্ছে কি রোগ হওয়ার পরে তার চিকিৎসা করাই হচ্ছে প্রতিকার, তাই না? আর প্রতিরোধ কি? রোগ হওয়ার পূর্বেই যদি সেটার জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করি সেগুলো হচ্ছে প্রতিরোধ। রোগ হওয়ার পরে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেটা হচ্ছে প্রতিকার। তাহলে দেখো, রোগ হওয়ার পরে আমাদের কি করতে হবে? ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী, অর্থাৎ এই রোগের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে এই রোগের চিকিৎসা করার দরকার হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগ নিবারণের নিয়মগুলো কঠিনভাবে মেনে চলতে হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমার কি যে রোগ নিবারণের নিয়মগুলো কঠিনভাবে মেনে চলতে হয়। প্রয়োজনে রোগীকে হাসপাতালে বা স্যানিটেরিয়ামে পাঠানো হতে পারে, অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে রোগীকে হাসপাতালে পাঠানোর প্রয়োজন হতে পারে অথবা স্যানিটেরিয়ামে পাঠানোর প্রয়োজন হতে পারে। রোগীর ব্যবহারে সব কিছু পৃথক রাখতে হবে, কারণ এটা হচ্ছে কি একটি সংক্রামক রোগ। যেহেতু সংক্রামক রোগ, তার মানে রোগীর ব্যবহারের সব কিছু পৃথক রাখতে হবে। তারপরে দেখো, রোগীর কফ ও থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে, অর্থাৎ রোগীর কফ থুতুগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে। এবং দেখো, রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা ও পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা গ্রহণ করতে হবে। লাস্ট ওয়ান দেখো যে ডাক্তারের নির্দেশ ব্যতীত কোনো অবস্থায় কোনো ওষুধ সেবন বন্ধ করা যাবে না। অর্থাৎ তাহলে দেখো যে আমরা সার্বিকভাবে দেখলাম যে এই রোগ প্রতিকার করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগ নিবারণের জন্য নিয়মগুলো কঠিনভাবে মেনে চলতে হবে। প্রয়োজনে রোগীকে হাসপাতালে বা স্যানিটেরিয়ামে পাঠাতে হবে। রোগীর ব্যবহারের সব কিছু পৃথক রাখতে হবে। রোগীর কফ বা থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে। রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা ও পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রাখতে হবে। ডাক্তারের নির্দেশ ব্যতীত কোনো অবস্থায় কোনো ওষুধ সেবন করা যাবে না। এটা ছিল হচ্ছে কি যে যক্ষা রোগ হলে কি তোমার প্রতিকার। এবার প্রতিরোধে যাব। মানে আমরা জানি যে প্রতিরোধ হচ্ছে কি? প্রতিরোধ হচ্ছে কোনো রোগ হওয়ার পূর্বে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়, অর্থাৎ যাতে কোনো রোগ না হয় সেই জন্য তার হচ্ছে পূর্বে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। নাম্বার 1 দেখো, মারাত্মক এই রোগের থেকে রেহাই পেতে হলে প্রথমে কি করতে হবে? দেখো যে মারাত্মক এই রোগের থেকে রেহাই পাওয়ার জন্য কি করতে হবে? যে শিশুদেরকে যক্ষ্মা প্রতিষেধক BCG টিকা দিতে হবে। BCG টিকা সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশু জন্মের পর থেকে 1 বছরের মধ্যে দিতে হয়। BCG হচ্ছে ব্যাসিলাস কালমেট্রি গুয়ারিন। এই টিকাটি ব্যাসিলাস কালমেট্রি গুয়ারিন, এই টিকাটি 6 মাস বা 1 বছরের মধ্যে দিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো। এটি হচ্ছে যক্ষ্মা রোগ প্রতিরোধের টিকা। দেখো, BCG টিকা শিশুদের প্রাণঘাতী যক্ষ্মা থেকে সুরক্ষা দিলেও বড় হয়ে গেলে তা সাধারণত আর কার্যকর থাকে না। তার মানে বড় হয়ে গেলে অবশ্যই প্রতিরোধ ব্যবস্থায় নিতে হবে। তাই শিশু বয়সে টিকা দিলে তা আজীবন যক্ষ্মা থেকে সুরক্ষা দেয় না। বর্তমানে দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাহলে দেখো যে আমরা প্রতিরোধ ব্যবস্থা দেখলাম। আর একবার একটু লক্ষ্য করি যে আমরা প্রতিরোধ ব্যবস্থার মধ্যে দেখলাম যে শিশু জন্মের 1 বছরের মধ্যে BCG টিকা দিতে হবে। BCG টিকা কোনো আজীবনের জন্য যক্ষ্মা রোগকে একজন মানুষকে BCG টিকার মাধ্যমে আজীবন তার যক্ষ্মা রোগ থেকে রক্ষা করতে পারে না। তাই তাকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই প্রতিরোধের অন্যান্য নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলতে হবে। এই গেল হচ্ছে তাহলে আমাদের যক্ষ্মা বিষয়, অর্থাৎ কি যে যক্ষ্মা রোগ কেন হয়, কি কারণে হয়ে থাকে, তারপরে হচ্ছে লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সবগুলোই শিখলাম। এবার আমরা কি যাব? দেখো, পরের অংশটা ফুসফুসের ক্যান্সার বা লাংস ক্যান্সার। দেখো যে ফুসফুস ক্যান্সার দেখো যে ফুসফুস ক্যান্সারের কারণ আমরা এটা অবশ্যই জানি যে আমাদের দেশে
এত পরিমাণ দূষণ, আমাদের দেশের ধুলাবালি পরিবেশ এত দূষিত হয় যে প্রতি বছর হাজার হাজার মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তার মানে দেখো যে আমাদের ফুসফুস ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য অবশ্যই পরিবেশটাকে সুস্থ করতে হবে এবং পরিবেশের এবং দূষণ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে দূষণকে কী করতে হবে, কমাতে হবে। যে কোনোভাবে আমাদের দূষণ কমানো দরকার। তো দেখো যে তাহলে আমরা প্রথমেই দেখে নিব ফুসফুস ক্যান্সারের কারণ কি। দেখো, সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আমি আগে আরেকটু কথা বলে নিই। ক্যান্সার কি? ক্যান্সার হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলাফল, অর্থাৎ কোনো স্থানে যে কোনো স্থানের কোষ, আমাদের সারা শরীরের কোষ কিন্তু একটা নির্দিষ্ট গতিতে একটা নির্দিষ্ট গতিতে কি হয়, বিভাজন হয়ে থাকে। কিন্তু এই বিভাজনের গতি অর্থাৎ নিয়ন্ত্রণ যদি ভেঙে যায়, তাহলে সেখানে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হতে পারে। অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজনটাই হচ্ছে ক্যান্সার। একটু লক্ষ্য করো, সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আমাদের দেশে পুরুষের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ হচ্ছে ফুসফুস ক্যান্সার। অর্থাৎ আমাদের দেশের পুরুষের ক্যান্সারজনিত মৃত্যু বলতে অধিকাংশ ক্ষেত্রেই ফুসফুস ক্যান্সারে মারা যায়। ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হলো ধূমপান। দেখো, অবশ্যই এটা যারা যারা এখনো করে, তোমাদের ধরো যে রিলেটিভসদের মধ্যে, পরিবারের মধ্যে যারা যারা ধূমপান করে, তাদের অবশ্যই ধূমপান পরিত্যাগে বাধ্য করবে। ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে কি, ধূমপান। এরপরে দেখো, বায়ু ও পরিবেশ দূষণ এবং অস্বাস্থ্য কি বাসস্থান অথবা কর্মক্ষেত্র দূষণ ঘটতে পারে এমন সব বস্তু, যেমন দেখো অ্যাসবেস্টস, আর্সেনিক, ক্রোমিয়াম, নিকেল, কঠিন ধাতুর গুঁড়া ইত্যাদির সংস্পর্শে আসার কারণে ফুসফুস ক্যান্সার হতে পারে। তাহলে কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে, প্রধান কারণ হচ্ছে ধূমপান। তারপর দেখো, বায়ু এবং পরিবেশ দূষণ এবং বাসস্থান অথবা কর্মক্ষেত্র দূষণ করতে পারে এমন সব বস্তুর সংস্পর্শ, যেমন অ্যাসবেস্টাস হচ্ছে কি জিনিস? যেমন পরিবেশের বায়ুতে কিছু উপাদান, যে উপাদানগুলো সূর্যের তাপ ধরে রাখে, এমন সব উপাদানগুলোকে সম্মিলিতভাবে অ্যাসবেস্টাস বলে। ক্ষতিকর এই সকল উপাদানগুলো। আর্সেনিক, ক্রোমিয়াম, নিকেল, কঠিন ধাতুর গুঁড়া ইত্যাদির সংস্পর্শে আসার কারণে ফুসফুস ক্যান্সার হতে পারে। এরপর দেখো, যক্ষা বা কোনো ধরনের নিউমোনিয়া ফুসফুসে, অর্থাৎ যক্ষা বা কোনো ধরনের নিউমোনিয়া ফুসফুসে এক ধরনের ক্ষত সৃষ্টি করে। ফুসফুসে যদি এক ধরনের ক্ষত সৃষ্টি করে, যা পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে। অর্থাৎ ফুসফুসে যদি ক্ষত সৃষ্টি করে, সেই নিউমোনিয়া হওয়ার ফলে ফুসফুসের যে ক্ষত সৃষ্টি হতে পারে, সেই ক্ষত সৃষ্টির জন্য পরবর্তীতে তা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি, যে ফুসফুস ক্যান্সারের কারণ। এবার দেখো, আমরা দেখব ফুসফুস ক্যান্সারের লক্ষণ। ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো যত দ্রুততার সাথে নির্ণয় করা যায় এবং চিকিৎসা প্রদান করা যায়, তত বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। অর্থাৎ এই ক্যান্সারের প্রাথমিক কারণ যদি আমরা যত দ্রুত নির্ণয় করতে পারবো, তত বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রাথমিক অবস্থায় যে সকল লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হলো, দেখো যে প্রাথমিক অবস্থায় কোন কোন লক্ষণ প্রকাশ পায়। যেমন দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যথা। দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি হয় এবং যদি বুকে ব্যথা হয়। তারপর দেখো, ভগ্নস্বর ও ওজন হ্রাস পাওয়া এবং ক্ষুধামন্দা ভাব। ভগ্নস্বর মানে কণ্ঠের সমস্যা, ওজন হ্রাস পায়, তারপরে ক্ষুধামন্দা দেখা যায়। এই সকল লক্ষণগুলো। তারপরে দেখো যে হাঁপানি ও ঘন ঘন জ্বর হওয়া, অর্থাৎ হাঁপানি হয় এবং ঘন ঘন জ্বর হয়। তারপরে বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া দিয়ে সংক্রমিত হওয়া, ইত্যাদি লক্ষণগুলো দেখা যায়। লক্ষণগুলো দেখো যে আর একবার একটু লক্ষণগুলো দেখি। লক্ষণগুলো কি কি? দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যথা, ভগ্নস্বর, ওজন হ্রাস পায় এবং ক্ষুধামন্দা, হাঁপানি, ঘন ঘন জ্বর হওয়া, বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া দিয়ে সংক্রমিত হওয়া। এগুলো হচ্ছে তোমার কি, যদি ফুসফুস ক্যান্সার হয় তাহলে তার লক্ষণ। এখন আমরা দেখব
রোগ নির্ণয় করতে পারি কিভাবে? দেখো, প্রাথমিক অবস্থায় ক্যান্সারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কি করতে হয়? থুতু বা শ্লেষা বিশ্লেষণ করা হয়। থুতু বা শ্লেষা বিশ্লেষণ করা হয়। বুকের এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি করতে হয়। চূড়ান্ত রোগ নির্ণয়ের জন্য সাধারণত সাইটো ও হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করতে হয়। অর্থাৎ কি কি পরীক্ষা? থুতু বা শ্লেষা বিশ্লেষণ করা হয় যক্ষার নির্ণয়ের জন্য, বুকের এক্স রে করা হয়, সিটি স্ক্যান করা হয়, এমআরআই ইত্যাদি করতে হয় এবং চূড়ান্ত রোগ নির্ণয়ের জন্য সাধারণত সাইটো হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করতে হয়। প্রতিকার। এই রোগকে আমরা কিভাবে প্রতিকার করতে পারি? দেখো, রোগের লক্ষণগুলো দেখা গেলে অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি রোগের লক্ষণ দেখা দেয় তাহলে অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয়। রেডিয়েশন থেরাপি দিয়ে কি করা হয়? যে ক্যান্সার কোষগুলোকে তোমার হচ্ছে কি যে মেরে ফেলা হয়। অর্থাৎ দেখো, প্রয়োজনে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা, যেখানে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। এগুলো হচ্ছে কি যে প্রতিকার। এবার আমরা আসবো হচ্ছে প্রতিরোধ। কিভাবে আমরা ক্যান্সারকে, ফুসফুস ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। দেখো, বিশেষজ্ঞদের মতে ক্যান্সার প্রতিরোধে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কি ব্যবস্থা আমরা নিতে পারি? নাম্বার 1, দেখো, ধূমপান ও মদ্যপান না করা। ধূমপান আর মদ্যপান করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 2, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য না খাওয়া। অর্থাৎ অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3, নিয়মিত ব্যায়াম করা। নাম্বার 4, পরিমাণ মতো শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা। অর্থাৎ পরিমাণ মতো শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এই দেখো, অনেকগুলোই আমরা মোটামুটি কথা প্রতিরোধ ব্যবস্থা দেখলাম। আরেকবার একটু দেখে নিই প্রতিরোধ ব্যবস্থা। কিভাবে প্রতিরোধ করতে পারি? ধূমপান মদ্যপান না করা, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য না খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, পরিমাণ মতো শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা। এইগুলোর মধ্যে দিয়ে আমরা কি করতে পারি? ফুসফুস ক্যান্সার রোধ করতে পারি। তাহলে দেখো যে আমরা হচ্ছে ফুসফুস ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সবগুলো বিষয়গুলো শিখলাম। মোটামুটি কথা আমরা কিন্তু আজকের যে যক্ষা রোগের সম্পূর্ণ সম্পর্কে, অর্থাৎ যক্ষা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সবগুলো জিনিস বুঝে গেছি। আশা করি যে তোমরা যে কোনো ব্যক্তি যদি যক্ষা রোগে আক্রান্ত হয় তাহলে তার লক্ষণগুলো দেখে তুমি আইডেন্টিফাই করতে পারো বা যে তিনি যক্ষা রোগে আক্রান্ত। অথবা দেখা গেল যে তার বিভিন্ন প্রকার কিভাবে যক্ষা রোগ টেস্ট করতে হয়। মানে আমরা পুরোপুরি যক্ষা রোগ সম্পর্কে শিখলাম এবং পাশাপাশি ক্যান্সার কেন হয়, তারপরে ক্যান্সারের জীবাণু, তারপরে তোমার হচ্ছে কি প্রতিকার, প্রতিরোধ, তারপরে লক্ষণগুলো কিভাবে দেখা গেলো যে এটাকে নির্মূল করা যায়, সেই সকল অনেক বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে ক্যান্সার সম্পর্কে শিখলাম। সেই সকল বিষয়গুলো যেমন নিজেরা শিখলাম, নিজেদের দেখা গেলো যে নিজেদেরকে এই সকল রোগগুলো থেকে সুরক্ষা করব, পাশাপাশি অন্যদেরকেও সুরক্ষা করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমি তোমাদের জন্য লাস্টে একটা জিনিস রেখেছি। সেটা হচ্ছে এই আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটার উপর একটা সৃজনশীল প্রশ্ন। একটু লক্ষ্য করো, এই সৃজনশীল প্রশ্নটা তোমরা নিজেরা উত্তর করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে দিয়েছি। দেখো, রহিম ও করিম দুজনেই অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে। উদ্দীপকটা খেয়াল করো। রহিম ও করিম দুজনেই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন, ফলে কাশি ও বুকে ব্যথা সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভোগায় উভয়ই ডাক্তারের শরণাপন্ন হন। দুইজনেই ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হন যে রহিম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম গণভুক্ত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত। অপরদিকে করিমের শ্বসন অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। ক নাম্বার দিয়েছি হৃদস্পন্দন কি, খ দিয়েছি কৈশিক জালিকা বলতে কি বোঝায়, গ দিয়েছি করিমের রোগটির কারণ লক্ষণ বর্ণনা করো, ঘ দিয়েছি রহিম ও করিমের রোগ দুটির মধ্যে কোনটি নিরাময় তুলনামূলক সহজতর, কারণ বিশ্লেষণ করো। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল। তোমরা এটা কমপ্লিট করবে,
পড়বে, বুঝে রাখবে তোমাদের নবম দশমের জন্য প্লাস এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা যে দুইটা টপিকস পড়লাম অত্যন্ত ইম্পর্টেন্ট দুইটা টপিকস। সবাই ভালো মতো আশা করি ক্লাসটা দেখলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং এটা বুঝে শিখে রাখবে। এটা যেমন তোমার পরীক্ষার জন্য দরকার, তেমন জীবনের জন্যও দরকার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।